নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কারণ। প্রথমেই দুঃখিত, কিছু টেকনিক্যাল কারণে আমরা একটু দেরি করে শুরু করতেই হলো। কিন্তু আজকের আমাদের যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তা হলো অপারেশন প্যাসিফিক। হ্যাঁ, আমাদের নজর থাকছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের যৌথ মহড়া দিচ্ছে বাংলাদেশ বায়ুসেনা, সেনা এবং মার্কিন সেনা, এবং বিশেষ করে মার্কিনের যে এয়ারফোর্স আছে, প্যাসিফিক এয়ারফোর্স, তারা যদিও খুব চেপে প্রায় ঢেকে কিন্তু এই 7 দিনের সেনা মহড়া চলছে। আমার সঙ্গে ইতিমধ্যে আলোচনায় চলে এসেছেন বিশিষ্ট সাংবাদিক তথা বিশ্লেষক সুবীর চৌধুরী। সুবিধা, আপনাকে স্বাগতম। সুবিধা, আপনি তো দীর্ঘ সময় বাংলাদেশে কাজ করেছেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর থেকে এবং তারপরে যদিও 2017 থেকেই এই ধরনের সেনা মহড়া বাংলাদেশে চলছে, কিন্তু এবার অনেকটা ঢেকে চুপচাপ করার চেষ্টা করছে, বলছে শুধুমাত্র রেস্কিউ করার যে মহড়া। কিন্তু সত্যিটা কি এর পেছনে? দেখো, একটা কথা তোমাকে বলি যে ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে ভারতবর্ষ এবং তার অ্যাডজয়েনিং এরিয়া, এখানে প্রত্যেকটি ভূমি, প্রত্যেকটা জমি, ধরো যে শ্রীলঙ্কা, আর একটু উপরে উঠে এসো, তাদের বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভারত, এই প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা দেশের জমি এটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা। ধরো আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে, অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট হচ্ছে যে বঙ্গোপসাগরে আমেরিকা তার যদি আধিপত্য বজায় রাখতে চায়, যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ওখানে একটা জায়গা লাগবে, যে জায়গাটা দেওয়ার মতো অবস্থায় কোনো দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক নেই, গত 50 বছর ধরে নেই। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কারোর সঙ্গেই, পাকিস্তান ছাড়া কারোর সঙ্গে সেই রকম ভালো হয় আমেরিকার সঙ্গে সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক আছে সেটা হচ্ছে যে পাকিস্তানকে প্রয়োজনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যবহার করো, কিন্তু বিশ্বাস করো না। এই পদ্ধতিতে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সব সম্পর্ক রাখা। এখন ধরো এই যে দেশগুলোর নাম বললাম, এই দেশগুলোর সঙ্গে কারোর সঙ্গে আমেরিকার একটা খুব ভালো সম্পর্ক ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এটা সবটা ঠিক নয়। তাহলে ওইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে বঙ্গোপসাগরের উপরে আমেরিকার যে কর্তৃত্ব স্থাপনের ইচ্ছা, সেটা পালন করবার জন্য ওখানে মাটি লাগে। সেই মাটিটা কোথা থেকে পাওয়া যায়? বহুদিন থেকে আমেরিকার লক্ষ্য হচ্ছে যে সেন্ট মার্টিন, এই যে ছোট্ট দিকটা রয়েছে, যে দিকটা প্রাকৃতিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে খুব সুন্দর একটা জায়গা, ওখানকার মানুষ সব বাংলা ভাষায় কথা বলে এবং ওটা বাংলাদেশের একটা অংশ, ভারতবর্ষের আগে যখন ভারতবর্ষ বিভক্ত হয়নি তার একটা অংশ ছিল। তো ওই দ্বীপটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এবং ওইটার প্রতি আমেরিকার একটা আকর্ষণ দীর্ঘদিনে, কারণ ওইটাকে কেন্দ্র করে ও ভারতীয় উপমহাদেশের উপরে একটা নিয়ন্ত্রণ কায়েম করে রাখে। কারণ আমেরিকা থেকে যদি একটা এরোপ্লেন ওড়ে পেটে বোম নিয়ে, তাহলে সেই এরোপ্লেনটা এক লাফে দক্ষিণ এশিয়া পর্যন্ত আসতে পারে না। মানে মাঝখানে কোথাও নামতে হয়, নেমে তেল ভরতে হয়। কোন পৃথিবীতে এরকম কোন বিমান আজ অব্দি আবিষ্কার হয়নি যে বিমান এক ট্যাঙ্ক ভর্তি করা তেল নিয়ে এক লাফে ওয়াশিংটন থেকে দক্ষিণ এশিয়ার কোন একটা দেশে এসে পৌঁছতে পারবে। এইরকম দূরত্ব এখনো পর্যন্ত এরকম কোন প্লেন নেই। তো মাঝপথে কোথাও তোমাকে তেল ভরতে হবে। তো এখন এই পদ্ধতিতে যদি কেউ এই পদ্ধতিতে যদি কেউ ভারতীয় উপমহাদেশের উপর কর্তৃত্ব স্থাপন করার ইচ্ছা জাগে, তাহলে তার দেরি হয়ে যাবে, সময় লাগবে। তো কাছাকাছি একটা সেন্টার দরকার, যেখানে সে তার শক্তি ইত্যাদি সেখানটা সে সাজিয়ে রেখে দেবে এবং যে কোনো দরকারে প্রয়োজনে ইন্টারভেন করতে পারে। এইটা একটা চিরকালীন ইচ্ছা আছে।
এখন লুকিয়ে লুকিয়ে করছে, গোপন করে করছে, মানে যতটা লুকিয়ে লুকিয়ে করতে পারে ততটা শান্তিপূর্ণ ভাবে করা যাবে। বেশি গোপন গোপন না করে করলে চতুর্দিক থেকে আপত্তি হবে, আন্দোলন হবে, মানুষ আপত্তি করবে, সেই জন্য ওরা গোপনে গোপনে করছে। এবং ওরা কিন্তু ওরা বলছে যে এটা শুধুমাত্র সন্ত্রাসের মোকাবিলা করবে কি করে এয়ারফোর্স, এবং কেউ আহত হলে সেই আহত সৈনিককে কি করে হাসপাতালে পৌঁছে নিয়ে যাবে তার, এটা এয়ারফোর্সের মহড়া। খুব ভালো কথা, ভালো কথা, এটা খুবই ভালো কথা, কথা খুব ভালো কথা, খারাপ কথা। ধরো আমেরিকাকে দায়িত্ব দেওয়া হলো যে আচ্ছা ভাই, তুমি এই দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসের বিরুদ্ধে তুমি মানুষকে সাহায্য করো, তাহলে তো আমেরিকাকে চিনতে হবে যে সন্ত্রাস কে করতে পারে। ধরো বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল, শেখ হাসিনার সরকার সোনা দিয়ে মোড়া ছিল, কেউ বলছে না। শেখ হাসিনার কোন ত্রুটি ছিল না, এটা কেউ বলছে না। কিন্তু বাংলাদেশে একটা ন্যূনতম ক্ষেত্রে হলেও একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, ওখানে সরকার ছিল, ওখানে একটা নিরাপত্তার ব্যবস্থাটা মোটামুটি ছিল, বিভিন্ন কথাবার্তা আছে, কিন্তু এর মধ্যে একটা ছিল। সেখানে হঠাৎ করে আমেরিকা মাথার উপর থেকে ইউনূস সাহেবকে বসালেন। ছাত্রদের দিয়ে আন্দোলন করা হলো, যে সমস্ত ছাত্ররা আন্দোলন করলেন তারা মুখে নজরুলের কথা বললেন, মনের ভিতরে একটা অন্য একটা ধর্মীয় কথা বলা থাকলো, এবং সেখানে এসে মাথার উপরে ইউনূস সাহেব কোথা থেকে আসলেন কেউ জানে না। ইউনূস সাহেবের বাংলাদেশের যে 50 বছরের স্বাধীনতা তাতে কি কন্ট্রিবিউশন কেউ জানে না। ইউনূস সাহেব ভালো ছাত্র ছিলেন, আমেরিকাতে পড়াশোনা করতে গেছিলেন, আমেরিকার কোন রাষ্ট্রনায়কের স্ত্রী বা রাষ্ট্রীয় স্তরের রাজনৈতিক নেতাদের সঙ্গে পড়াশোনা করেছেন বলে তাদের সঙ্গে সম্পর্ক আছে। তো ইউনূস সাহেবকে মাথার উপরে বসালেন। ইউনূস সাহেব কি করলেন, প্রথম মাথার উপরে বসে সমস্ত যারা সন্ত্রাস করতে পারে, যারা জেলে ধরা ছিল তাদেরকে ছেড়ে দেন। একদম। তাহলে সন্ত্রাস করতে গেলে, সন্ত্রাসকে যদি রুখতে হয়, কাউকে যদি সন্ত্রাস রোখার দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রথম তো ইউনূস সাহেবকে জেলে পড়তে হবে। ইউনূস সাহেবকে জেলে পড়তে হবে সন্ত্রাস রুখতে গেলে। উনি সন্ত্রাসীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। সন্ত্রাসীদের রাস্তায় নামানোর জন্য আমেরিকা ইউনূস সাহেবকে সাহায্য করতে প্রয়োজনে গিয়ে হাজির হয়ে যাবে। সে সন্ত্রাস রুখবেন উনি? সন্ত্রাস রুখবে না সন্ত্রাসে আক্রান্ত লোকেদের আরো বেশি সন্ত্রাসের মধ্যে পাঠিয়ে দেবে? আমি তো সেটা জানতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো সুবিধা, আমাদের ভারতবর্ষের সীমান্ত, বিশেষ করে মিজোরাম মণিপুরের সীমান্তে কিন্তু আমেরিকান সেনাদের দেখা গেছে। জায়গাটার নাম হচ্ছে বেকুয়া, এবং গতকাল মহেশখালীর মতো একটা জায়গায় কিন্তু তারা সেখানে মহড়া দিয়ে 7 দিন ধরে চলবে এই মহড়া। এটা কি আমাদের পূর্ব ভারতকে ডিস্টার্ব করার জন্য তাদের কোনো প্ল্যান? কারণ আমরা জানি যে একটা কথা তোমাকে বলি, যে আমেরিকার যদি মণিপুরে গিয়ে হাজির হয়েছে, তাহলে আমেরিকা চিরকালেরই একটা খুব আসার জায়গা হচ্ছে নর্থ ইস্ট নিয়ে। আমেরিকা খুবই মানে খুবই লোভাতুর দৃষ্টিতে আমেরিকা গত কয়েকশো বছর ধরে নর্থ ইস্টের দিকে তাকিয়ে আছে, ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশকে নিয়ে। এখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশের কাছাকাছি গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব করবে কি করবে না আমি জানি না, কিন্তু ওখানে গেলে আমেরিকার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, সেটা আমি জানি না কি উদ্দেশ্য আছে, কিন্তু থাকতে পারে। কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিই, যে ভারতবর্ষ কিন্তু আজ থেকে 50, 60, 70 বছর আগের ভারতবর্ষ নয়, 1947-এর ভারতবর্ষ এটা নয়। এই ভারতবর্ষ 2025-এর ভারতবর্ষ। এই ভারতবর্ষ 5 ট্রিলিয়ন ইকোনমির একটা দেশ। এই ভারতবর্ষের অর্থনীতি এমনকি জাপানের থেকেও এগিয়ে, এমনকি জার্মানির থেকেও এগিয়ে। এই ভারতবর্ষের জিডিপি আমেরিকার সুবিধার সাথে বিচ্ছিন্ন। আমরা এই মুহূর্তে আবার সুবিধার সাথে যোগাযোগ করছি, আমার সুবিধার সাথে যোগাযোগ করা। আমরা দর্শকদের যেটা জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমরা আজকে যে মহড়া হয়েছে, সেই মহড়া চট্টগ্রামে মহড়া হয়েছে, এবং চট্টগ্রামে মহড়া চলাকালীন মহড়ার পরে কিন্তু ঠিক যে বাংলাদেশের এক বায়ুসেনা আধিকারিক আবু হেনা মামুন এবং মেজর ডোনা ক্রুজ, যিনি হচ্ছে প্যাসিফিক এয়ারফোর্স মার্কিন ইউএসএ, তারা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তারা ঠিক কি বললো একবার শোনাবো।
বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথ হয়ে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। We have been conducting subject matter expert exchange with different offices, and we are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the. জানা গেছে আজকের যে মহড়া হলো কক্সবাজারে, সেখানে কিন্তু মোট 242 জন সেনা, বিশেষ করে বায়ুসেনার প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 110 জন ছিলেন ইউএসএ এবং 132 জন হচ্ছে বাংলাদেশ। তাদের দাবি তারা সেনা কোনো অসুবিধায় পড়লে বা কেউ আহত হলে তাকে রক্ষা করে কি করে আনা যাবে সেদিকে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু সুবিরদাকে আমার সাথে যুক্ত হতে পেরেছে। সুবিধা হয়তো পারেনি, আমি আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে 7 দিন ধরে চলবে, কিন্তু আমাদের নজর যেদিকে, একটা দেশ আরেকটা দেশের সাথে সেনা মহড়া দিতেই পারে, সে নিয়ে আপত্তি আমাদের নেই, কিন্তু বারবার ভারত সীমান্তে কেন এগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে পূর্ব দিক। আমরা যখন এখানে আজকে আগরতলায় বসে আছি, ঢাকাকে বেস করে যদি একটা লাইন টানি, সিলেট থেকে সোজা আছে যদি লাইন টানি, দেখা যাবে তাদের যত কাজকর্ম করছে বাংলাদেশ তাদের ইস্টে করছে। এত বাংলাদেশ ইস্টে কারা? ত্রিপুরা, আসামের একটা পার্ট, মণিপুর, মিজোরাম, অর্থাৎ 7 সিস্টারকে নিয়ে কিন্তু এর আগেই মোহাম্মদ ইউনুস নানা ধরনের কথা বলেছেন। উনি বলেছিলেন কিন্তু সমুদ্রের বঙ্গোপসাগরের রাজা নাকি তিনি, মানে অর্থাৎ বাংলাদেশ। আবার একটা জায়গায় যদি একটু পিছনে ফিরে দেখা যায়, সেটা হলো চট্টগ্রামে কিন্তু একটা, চট্টগ্রাম বন্দরটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এখানে যে কোনো বড় জাহাজ ঢুকতে পারে, যেটা কিন্তু সব বন্দরে পারে না। চট্টগ্রামে কিন্তু 6টা সাবমেরিন রাখার মতো জায়গা করেছিল চীন। তারপরে থেকে কিন্তু ক্রমশ মার্কিনরা, বিশেষ করে মার্কিনরা চেষ্টা করে গেছে সেই জায়গাটাকে টানার। অর্থাৎ ভারতের পূর্ব পাশে অর্থাৎ 7 সিস্টারে কিন্তু কোন ধরনের গন্ডগোল লাগানোর চেষ্টা হচ্ছে বলে কিন্তু অনেকে অনুমান করছে। এর সঙ্গে আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, আমাদের ভারতবর্ষের আরেকটা জায়গা আছে যাকে চিকেন নেক অফ ইন্ডিয়া বলা হয়, কারণ ওটা মুরগির গলার মতো ম্যাপের অংশ, এবং প্রচলিত আর্মি কথা যেটা হচ্ছে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ করিডোর, তার ঠিক কাছেই কিন্তু ডামডিম বলে একটা জায়গা আছে। ডামডিম জলপাইগুড়ি জেলায় পড়ে। সেই ডামডিমে কিন্তু আজকে ভারতীয় সেনাকর্তা অনিল চৌহান কিন্তু, সেখানে জেনারেল অনিল চৌহান কিন্তু ভিজিট করেছেন। এখানে এদিকে যখন পূর্ব পাশে চলছে মহড়া, ঠিক তখনই একদম উত্তর পাশে সেনা ছাউনিতে ভিজিট করলেন অনিল চৌহান, সেনাকর্তা অনিল চৌহান। মানে দুদিক থেকেই বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রস্তুতি চলছে নিজেদেরকে আরো সক্রিয় করে তোলার। কারণ চিকেন নেককে আলাদা করতে পারলে উত্তরবঙ্গের একটা অংশ সহ গোটা উত্তর পূর্ব ভারত আলাদা হয়ে যাবে, তাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না। সেই জায়গায় মাথায় রেখে ভারত কিন্তু প্রস্তুত এবং এই মার্কিন সেনাদের কর্মকাণ্ডের উপর যথেষ্ট নজর রাখছে। আমরা আরো যা খবর পাচ্ছি, 7 দিন ধরে চলবে এই মহড়া, এবং মহড়ার মাধ্যমে তারা কোথায় কোথায় যায় সেটা দেখার। শোনা যাচ্ছে আগামীকাল তারা সিলেট যেতে পারেন, অর্থাৎ একদম বাংলাদেশের উত্তর পূর্ব ব্রাহ্মণবেড়িয়া যেতে পারেন, যেখানে মৌলবাদীদের একটা কিন্তু বড় অংশ আছে। সব মিলে আমরা নজর রাখবো এই খবরের দিকে, বাংলাদেশের ভেতরে হচ্ছে নাকি। আজকের 7টার সাতকাহন টেকনিক্যাল কারণে এবং কারিগরি কিছু সমস্যায় আমরা ঠিক আধ ঘন্টা করতে পারলাম না, 15 মিনিট করতে পারলাম। আমার সাথে ছিলেন সুবিধা কোনোভাবে লাইন কেটে গেছে। আমার আরেক প্রতিনিধি আমাদের কলকাতা অফিস থেকে বিথিনে থাকার কথা ছিল, সেও থাকতে পারলো না, তার ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। সব মিলে কিন্তু আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের দিকে নজর রাখার জন্য। বাংলাদেশে কি হচ্ছে সেই দিকে কিন্তু আমরা আগামীকালও নজর রাখবো। এটা কি শুধুই দুই দেশের সেনা মহড়া, যৌথ সেনা মহড়া? না, এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো তত্ত্ব, অন্য কোনো গল্প, অন্য কোনো অভিসন্ধি। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।
পরবর্তী খবর আগামীকাল 7টার সময় দেখা হবে আবার আমার সাথে।